এই জন্য ঠিক যুদ্ধের আগে আরেকটা যুদ্ধ, খেলার মাঠে যুদ্ধ হয় দুই দলের মাঝখানে, কিন্তু খেলার মাঠে যাওয়ার আগে যে নিলামের মাঠে যে একটা যুদ্ধ হবে সেটা কিন্তু অকল্পনীয় না, সেটা কিন্তু বাস্তবে পরিণত দিবে। কারণটা কি, দুই দলের কাছে কিন্তু যে পরিমাণ টাকা আছে, একই প্লেয়ারের প্রতি যদি দুই দলের নজর পড়ে যায় তখন কিন্তু একটা ঝামেলায় পড়ে যাবে। কারণ কি, চেন্নাই সুপার কিংস কিন্তু অনেক প্লেয়ারকে ছেড়ে দিছে, এমনকি এর থেকে বেশি প্লেয়ার ছেড়ে দিচ্ছে কিন্তু কলকাতা। যেহেতু দুই দলের কাছে মোটামুটি ভালো পরিমাণ টাকা আছে, এটা নিয়ে কিন্তু একটা কোলিশন কিন্তু হইতেই পারে। খেয়াল করে দেখবেন, আপনি যদি চেন্নাই সুপার কিংসের দিকে দেখেন, তারা কিন্তু স্যামসংকে দলে ঢুকাইছে, এমনকি এর কারণে কিন্তু দুজন ভালো প্লেয়ারকে কিন্তু তাদের ছেড়ে দিতে হয়েছে। একজন হচ্ছে রবীন্দ্র জাদেজা, একজন হচ্ছে স্যাম কারেন। সুতরাং বুঝতেই পারতেছেন তাদের কিন্তু স্পিন অ্যাটাকটা দুর্বল হয়ে গেছে। এই সিজন শুরু হওয়ার আগে কিন্তু আর রশন কিন্তু বলে দিচ্ছেন যে আমি রিটায়ারমেন্টে চলে গেছি। সুতরাং বুঝতেই পারতেছেন এখানে কিন্তু তাদের ভালো স্পিনার কিনতে হবে, প্লাস তাদের মিডল অর্ডার ব্যাটসম্যান কিনতে হবে। আপনি যদি একটু চেন্নাই দলটাকে একটু সাজানোর চেষ্টা করেন, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে এই দলে কেন মিডল অর্ডার ব্যাটসম্যান প্রয়োজন, এমনকি বিধ্বংসী ব্যাটসম্যান প্রয়োজন। তাদের কিন্তু ওপেনিং নিয়ে কোনো ধরনের সমস্যা নেই। খেয়াল করে দেখবেন তাদের ঋতুরাজ গাইকোয়াড় এমনকি আয়ুষ মাত্রে গত বছর যে ধরনের ভালো খেলতে পারছেন, সুতরাং বুঝতেই পারছেন যদি তারা দুজন ওপেনিং স্টার্ট করে 3 নম্বর পজিশন যদি স্যামসনকে দিয়ে দেওয়া হয়, এটাও কিন্তু একটা গুড চয়েস হতে পারে। কিন্তু স্যামসন কিন্তু আবার ইন্ডিয়ার জাতীয় দলে ওপেনিং এ দুর্দান্ত খেলতে পারতেছেন। যদি এরকম সিদ্ধান্ত না হয় যে স্যামসন আর আয়ুষ মাত্র যদি ওপেনিং করে ঋতুরাজ গায়কোয়াড় ওয়ান ডাউনে ব্যাটিং করতে পারবে, এটাও কিন্তু খারাপ না। তখন কিন্তু 4 নম্বর পজিশনকে আপনাকে হোল্ড করে রাখতে হচ্ছে। 4 নম্বর পজিশনের জন্য আপনাকে একজন বিধ্বংসী ব্যাটসম্যান প্রয়োজন, কিংবা একটু ধৈর্যশীল খেলার জন্য একটু ভালো ব্যাটসম্যান প্রয়োজন। আপনি 4 নম্বর ব্যাটসম্যানটাকে একটু খালি রাখতে পারেন। 5 আর 6 আপনি চোখ বন্ধ করে আপাতত যে প্লেয়ারগুলোকে তারা রিটার্ন করছে এখান থেকে কিন্তু আপনি নিতে পারতেছেন। খেয়াল করে দেখবেন সাউথ আফ্রিকার ড্যাশিং ব্যাটসম্যান ব্র্যাভিস দুর্দান্ত কিন্তু খেলতে পারতেছেন। গত বছর যে কয়েকটা ইনিংস তিনি খেলেছেন দুর্দান্ত খেলেছেন, চেন্নাইয়ের হয়ে তিনি খেলেছেন। এখন যদি 5 নম্বরে তাকে দেওয়া হয়, এমনকি 6 নম্বর যদি শিবম দুকে দেওয়া হয়, তখন কিন্তু মোটামুটি কিন্তু টপ 5 কিন্তু কম হয়ে যাচ্ছে। কিন্তু একটা জায়গায় শুধু সমস্যা কি, 4 নম্বর পজিশনে আমরা কোনো প্লেয়ার দেই নেই। 7 নম্বর তো মহেন্দ্র সিং ধোনি খেলবে, তিনি রান করতে পারুক আর নাই পারুক, 7 নম্বর পজিশন কিন্তু অটোভাবে ঢুকে যাচ্ছে। 8 আর 9 আমাদের খালি রাখতে হচ্ছে, কারণ ওই ধরনের প্লেয়ার কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না। 10 এবং 11 মোটামুটি কিন্তু আপাতত যে স্কোয়াড আছে এখান থেকে কিন্তু আমরা ফিল আপ করতে পারতেছি। এক হচ্ছে নূর আহমেদ, ভালো স্পিন বল করতে পারতেছেন। 11 নম্বর তাদের দেশীয় বলার খলিল আহমেদ, গত বছর তিনি ভালো বোলিং করতে পারতেন। সুতরাং বুঝতেই পারতেছেন যদি পাত্রে না থাকতো তাহলে কিন্তু এখানে আরেকজন প্লেয়ার কিন্তু আমরা অ্যাড করে দিতে পারতাম। এখন খেয়াল করে দেখেন তাদের কিন্তু 8-9 এই নাম্বারের জন্য একজন অলরাউন্ডার, একজন জেনুইন পেস বোলার, এমনকি উপরে 4 নাম্বার একজন সলিড ব্যাটসম্যান প্রয়োজন। এখন যদি সলিড ব্যাটসম্যানের নজর যদি হয় ক্যামেরন গ্রিন, তখন কিন্তু দুইটা দলের সাথে কিন্তু একটা কোলিশন বেজে যেতে পারে। কিভাবে বেজে যেতে পারে, যেহেতু অ্যান্ড্রু রাসেলকে কলকাতা ছেড়ে দিছে, এখন কিন্তু কলকাতা কিন্তু মরিয়া হয়ে ক্যামেরন গ্রিনের পিছনে যাবে। এখন আবার যদি সেসকো চিন্তা করে আমাদের দল মোটামুটি সেটেল আছে, এখন যদি ক্যামেরন গ্রিনকে আমরা যদি মাঝখানে বসাই দিতে পারি, এটা কিন্তু দুর্দান্ত হয়। সুতরাং বুঝতেই পারছেন যুদ্ধটা কিভাবে লেগে যাবে। আবার যদি সেসকো চিন্তা করে যে না তার দামটা বাড়াই দিই, সেটা কিন্তু পসিবল হয়। আবার যদি চিন্তা করে যে না আমরা যদি ব্র্যাভিসকে 4 নম্বর পজিশনে খেলাই, আর যদি শিবম দুবেকে 5 নম্বর পজিশনে খেলাই, তাহলে কিন্তু আমাদের টপ 5 হয়ে যাচ্ছে। তখন আমাদের 6 নম্বর পজিশনে এমন একজন ব্যাটসম্যান প্রয়োজন যে কিনা ভালো ব্যাটিং করতে পারবে। এই ধরনের ক্ষেত্রে কিন্তু লাইম লিভিংস্টোন বলেন, ম্যাক্সওয়েল বলেন, এমনকি ডেভিড মিলার বলেন, এটা কিন্তু একটা ভালো চয়েস হইতে পারে। সুতরাং বুঝতেই পারতেছেন আবার অ্যান্ড্রু রাসেল যাকে কিনা কলকাতা ছেড়ে দিয়েছে, এটাও কিন্তু একটা গুড পারচেজ হতে পারে। কারণ কি অ্যান্ড্রু রাসেল কিন্তু 6 নম্বর পজিশনের জন্য একদম পারফেক্ট। তিনি কিন্তু 1-2 বার বোলিং করে দিতে পারবে, 2 থেকে 3 ওভার বোলিং করে দিতে পারবে, প্লাস তিনি কিন্তু যেদিন খেলতে পারবে তিনি কিন্তু ডাস্টারটিভ একজন ব্যাটসম্যানে পরিণত হতে পারবেন। তখন কিন্তু দলটা কিন্তু একটু ভালো দেখাচ্ছে। কিন্তু নিচের দিকে আপনাকে একজন প্রপার স্পেস বলার দরকার। পাতিরানার জায়গায় আপনি কাকে নেবেন এটা শুধুমাত্র নিলামের অকশনে বোঝা যাবে। এমনও হতে পারে যে পাতিরানাকে তারা আবার রিটার্ন করতে পারে টাকার মাধ্যমে। আবার তাদের একজন স্পিন বলার প্রয়োজন, রবি বিষ্ণুই, এমনকি তার সাথে রাহুল চাহার, এই দুজন স্পিন বলার কিন্তু দেশীয় স্পিন বলার কিন্তু নিলামে কিন্তু থাকবেন। সুতরাং বুঝতেই পারতেছেন যে সিএসকে কিন্তু এখান থেকে কিন্তু অবশ্যই একজনকে কিনতে চাইবে। এইখানে কিন্তু আবার কলকাতা একটু ঝামেলা মুক্ত, কারণ কি কলকাতার কাছে কিন্তু বরুণ চক্রবর্তী প্লাস সুনীল নারায়ণ রয়েছে। এখন কিন্তু সুতরাং বুঝতেই পারতেছেন যুদ্ধটা আসলে কিভাবে লেগে যাবে। এখন যদি নারায়ণকে যদি আপনি ওপেনিং এ দেখেন, কলকাতা দলকে যদি সাজানোর চেষ্টা করে, তখন কিন্তু নারিন যদি ওপেনিং এ দেন, অন্য কোনো প্লেয়ারকে কিন্তু আপনি ওপেনিং এ দিতে পারতেছেন না। এটার পেছনে কারণ কি, ডিকোকে তারা ছেড়ে দিছে, গুরুবাজকে তারা ছেড়ে দিছে, তাহলে আপনি কাকে দিবেন? সুতরাং বুঝতেই পারতেছেন যে তাদেরকে ওপেনিং ব্যাটসম্যান প্রয়োজন। ওপেনিং ব্যাটসম্যানের ক্ষেত্রে অবশ্যই তারা কিপার খুঁজতেছে। যদি কিপারের দিকে নজর দেয়, ব্যারেস্টো একটা ভালো চয়েস হতে পারে। আবার বাংলাদেশের সাইফ হাসান, তিনি কিন্তু দুর্দান্ত খেলতে পারতেছেন ইদানিং কালে। যদি মনে করেন যে না তাকে নেই, বা ব্যাকআপ হিসেবে যদি আবার ব্যারেস্টোকে নেই, কারণ ব্যারেস্টো কিন্তু বয়স হয়ে গেছে ভাই। অন্যদিকে সাইফ হাসান তরুণ প্লেয়ার, দুর্দান্ত খেলতে পারতেছে, এটা কিন্তু একটা ভালো পিক হতে পারে। এখন কিন্তু যদি ব্যারেস্টোকে না হয় কিংবা সাইফ হাসানকে না হয়, যাকে খুশি তাকে নিল, মনে করেন 1 আর 2 হলো, 3 নম্বরে যদি অজঙ্কা রাহানে অ্যাজ ক্যাপ্টেন যদি খেলেন, তাহলে 4 আর 5 কাকে খেলাবেন? এটা কিন্তু কলকাতার জন্য একটা বিরাট একটা প্রশ্ন দাঁড়াচ্ছে। কারণ কি, যদি রঘুবংশী আর অজঙ্কা রাহানে একসাথে ব্যাটিং করে, তাহলে কিন্তু পেস কিন্তু স্লো হয়ে যাবে।
ব্যাটসম্যানে রান রেট স্লো হয়ে যাবে, 4-6 কম আসবে, তখন কিন্তু বিপক্ষ দল চড়া হয়ে বসে থাকবে। তাই কিন্তু 4 নম্বর পজিশনটা আপনি রঘুবংশীকে দিতে পারতেছেন না, এমনকি 5 নম্বর পজিশনটা আপনি রমনদীপ সিংকে দিতে পারতেছেন না। এখানে কিন্তু আপনাকে ফরেন ক্যাটাগরি ভালো প্লেয়ার প্রয়োজন, কিংবা সর্বোচ্চ আপনি 2 জন থেকে একজনকে খেলাতে পারতেছেন। যদি আপনি 5 নম্বর পজিশনে রঘুবংশীকে খেলান, তাহলে 4 নম্বর পজিশনটায় আপনাকে একজন ফরেন ক্যাটাগরি ভালো প্লেয়ারের প্রয়োজন। ধরে নেন যে 5 নম্বর পজিশনে রঘুবংশীকে খেলালেন না, রমনদীপ সিংকে খেলালেন, 6 নম্বরে আপনি রিঙ্কু সিংকে খেলালেন। এখন যদি 6 নম্বর হয়ে যায় 7, 8, 9, 10 আর 11, 10 আর 11তে মোটামুটি কমন না, 9, 10, 11তে মোটামুটি কমন কি হবে? ভৈভব আরোরা ভালো বোলিং করতে পারতেছেন, হর্ষিত রানা ভালো বোলিং করতে পারতেছেন, 2 জন ইন্ডিয়ান পেস বলার কিন্তু রয়েছেন, এমনকি নিচের দিকে বরুণ চক্রবর্তী। 9, 10, 11তে কিন্তু আপনার হয়ে যাচ্ছে, যেহেতু উপরে আপনার 6 নম্বর স্লটটা খালি, 7 আর 8 আপনাদের ফিল আপ করতে হবে। এখন 7 আর 8-এর জন্য কিন্তু এন্ড্রু রাসেলের বিকল্প 7 আর এখন এন্ড্রু রাসেলের বিকল্প হিসেবে কিন্তু অবশ্যই ক্যামেরন গ্রিনের প্রতি এমনভাবে দুইটা দল কিন্তু নজর দিবে, বিশেষ করে কলকাতা এমনভাবে মরিয়া হয়ে লড়বে, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। ক্যামেরন গ্রিন ইচ্ছা করলে আপনি 3 নম্বরে ব্যাটিং করতে পারবেন, আবার যদি মনে করেন যে না 6 নম্বরে খেলাবেন, এটাও সম্ভব, আবার যদি 5-এ খেলাবেন সেটাও সম্ভব। সুতরাং বুঝতেই পারতেছেন এই প্লেয়ারটির প্রতি কিন্তু সবার নজর থাকবে। প্লাস যদি মনে করেন যে না ম্যাক্সওয়েল, তিনি কিন্তু কলকাতার মাটিতে 1-2 বার বোলিং করে দিতে পারবেন, তার প্রতি আপনি অত্যাধিক আশা করতে পারবেন না। যদি তিনি কোনো কারণে 400 রানের একটা সিজন দিতে পারে, তাহলে সুতরাং বুঝতেই পারবেন যে কোনো দল কিন্তু তাকে লোফে নেওয়ার মতো। আপনি জানেন ম্যাক্সওয়েল ভালো খেলতে পারতেছে না, কিন্তু এমন একটা বছর যায় না যে তার প্রতি মানুষের একটা বিশ্বাস থাকে না, যে একটা অন্ধবিশ্বাস থাকে। কারণটা কি, তিনি একবার যে ব্যক্তি 200 রান করতে পারে তার প্রতি একটা অগাধ বিশ্বাস রাখাই যায়। আপনি জানেন যে তিনি রান করতে পারবেন না, তারপরেও আপনি তাকে কিনবেন। এরকম কিন্তু কিছু প্লেয়ার কিন্তু তাদেরকে কিনতে হবে, এমনকি নিচের দিকে যেহেতু মিচেল স্টার্ক তাদের নাই। এমনকি সবচেয়ে বড় কথা কি, 2024 সালে কিন্তু কলকাতা বড় ভুল করে ফেলছে। দেখেন যদি তারা শ্রেয়াসকে না ছাড়তো, তারা যদি মিচেল স্টার্ককে না ছাড়তো, এমনকি 2025 সালে এমনকি তারা কিন্তু ফিল সলকেও ছেড়ে দিছে, এমনকি 2025 সালে এসে দেখেন তারা কোন ধরনের বোকার মতো একটা কাজ করছে। ভেঙ্কটেশ আয়ারকে 23.75 CR দিয়ে কিনছে। এখন কিন্তু যদি আমরা কলকাতা চায় যে আমি ভেঙ্কটেশ আয়ারকে কিনবো 4 নম্বর স্লটের জন্য, সেটাও কিন্তু সম্ভব। কারণ কি, অন্যান্য দল যদি বড় ধরনের বিড না করে, তখন কিন্তু তাকে যদি 3-4 কোটি রুপি দিয়ে কেনা যায়, সেটা কিন্তু একটা গুড বাই হতে পারে। এমনকি যদি মনে করেন অ্যান্ড্রু রাসেলকে অন্যান্য দল কেনার প্রতি আগ্রহ না দেখায়, তাকে যদি 2 কোটি বা 3 কোটি বেস প্রাইস দিয়ে কেনা সম্ভব হয়, সেটা কিন্তু একটা ভালো বাই হতে পারে না। তবে এতটা সহজভাবে যে অন্যান্য দল যে তাদেরকে ছেড়ে দিবে, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। কারণ কি, চেন্নাইয়ের মতো দলে কিন্তু তার মতো প্লেয়ার প্রয়োজন। এমনকি আপনি যদি সানরাইজের দিকে দেখেন, সানরাইজের কিন্তু 6 নম্বর স্লটে একজন এরকম বিধ্বংসী প্লেয়ার প্রয়োজন, যে কিনা 4 ছক্কার বন্যা বসে দিতে পারে। কারণ তার টার্গেট কিন্তু 300+ করা। এরকম একটা অবস্থায় কিন্তু অ্যান্ড্রু রাসেল যে বড় দামে বিক্রি হবে, এমনকি নিলামের মাঠে যে বড় ধরনের যুদ্ধ হতে পারে, এটা কিন্তু বলার অপেক্ষা রাখতেছে না। সুতরাং বুঝতেই পারতেছেন, যুদ্ধ কেবলমাত্র খেলার মাঠে হবে না, যুদ্ধ কিন্তু শুরু হয়ে যাবে নিলামের মঞ্চ থেকেই। এখন এই যুদ্ধে আসলে কে জয় হবে, সেটা আসলে দেখার বিষয়। এখন যুদ্ধে জয় হওয়াটা কিন্তু 2 রকম ভাই। আপনি খেয়াল করে দেখেন, যখন ভেঙ্কটেশ আয়ারকে 23.75 CR দিয়ে কিনছে, এটাকে আপনি কি যুদ্ধে জয় বলবেন? আপনি অতিরিক্ত টাকা খরচ করলেন, কিন্তু আপনি পারফরমেন্স পেলেন কি 0। এটাকে কিন্তু কখনোই আপনি বলতে পারবেন না যে আপনি জয়লাভ করছেন। আপনি বেশি টাকা দিয়ে কেনা মানে যে আপনি যুদ্ধে জয়ী হয়ে গেছেন, বিষয়টা কিন্তু এরকম না। আপনি প্লেয়ার কিনছেন, আবার ওই প্লেয়ার যদি পারফরমেন্স দিতে পারে, তখন আপনি জয়ী হয়েছেন, সেটা আপনি বলতে পারবেন। সুতরাং বুঝতেই পারতেছেন, এখানে কিন্তু অনেক ক্যালকুলেশন করতে হবে। কোন স্লটের জন্য কোন প্লেয়ারকে আপনি নেবেন, সেটা আপনাকে বুঝে শুনে কিনতে হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আপনারা নতুন কোনো কল্পনা খুব শীঘ্রই হাজির হবো আপনাদের সাথে।